নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বিদায়ী সাংসদ চৌধুরী মোহন জাটুয়া অসুস্থ, তাই মথুরাপুরের প্রার্থী বদল করতে হয়েছে তৃণমূলকে। অভিষেকের কাছের বাপি হালদারকে টিকিট দিয়েছে দল। নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন, চষে ফেলেছেন গোটা লোকসভা কেন্দ্র। সেই তুলনায় কিছুটা পিছিয়ে থেকেই শুরু করেছেন বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত। ধারে ভারে বাপি অনেকটাই এগিয়ে। সেই 2009 থেকেই এখানে দাঁত বসাতে পারেনি বিজেপি। টানা 3 বারের সাংসদ প্রাক্তন আইপিএস চৌধুরী মোহন জাটুয়া অত্যন্ত ভদ্র। দুর্নীতির বিন্দুমাত্র আঁচ গায়ে না লাগা মানুষটাকে সরাতে হচ্ছেই। সেখানে বাপির বিরুদ্ধেও যে কখনো দুর্নীতি মাথাচাড়া দিয়েছে তেমনটা নয়। সেই বাপি এবার চাপে পড়ে গেল। তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। ভোটের মুখে বিজেপির কৌশল কি আদৌ সুবিধা করে দিতে পারবে? 70 দশকের লাল দুর্গ মথুরাপুর। টানা 5 বার রাধিকা রঞ্জন প্রামাণিক মথুরাপুরের সিপিএম সাংসদ। রাজ্যে পালা বদলের আগে অবশ্য মথুরাপুরে জোড়া ফুল ফুটেছে। 2009 থেকে টানা সাংসদ বর্ষিয়ান চৌধুরী মোহন জাটুয়া। এবার তৃণমূলের বাজি যুব নেতা বাপি হালদার, বিপক্ষে বিজেপির অশোক পুরকায়েত। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ময়দানে বাপি, প্রচারে ঝড়। কিছুটা পিছিয়ে অশোক, কিন্তু এর মাঝেই বিজেপির একটি অভিযোগ নিয়ে সরগরম মথুরাপুর। খোদ তৃণমূল প্রার্থী স্ত্রীর বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা আত্মসাতের অভিযোগ। কাঠগড়ায় বাপি হালদারের স্ত্রী শেলি হালদার। আদালতের দ্বারস্থ বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান অনুপ কুমার মিস্ত্রি। 2018 থেকে 2023 মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন শেলি। এই সময় তিনি পঞ্চায়েতের প্রচুর টাকা চুরি করেন বলে অভিযোগ। আদালতের দ্বারস্থ ওই পঞ্চায়েতের বর্তমান বিজেপি প্রধান। আমি তদন্ত করে দেখলাম যে হ্যাঁ, এগুলো একেবারেই সঠিক। সেই মতো আমি বিডিও এবং আমাদের যা ঊর্ধ্বতর আরো যে ডিপার্টমেন্টগুলো আছে, এসডিও, ডিএম, সবাইকে আমি চিঠি আকারে এগুলো জানাই যে এটা তদন্ত করান এবং যারা এর মধ্যে যারা দোষী আছেন তাদেরকে শাস্তি প্রদান করার ব্যাপার। তো কোনো সুরাহা বা কোনো গুরুত্ব আসেনি। সেক্ষেত্রে আমি ওসি এসপিকেও জানিয়েছি, এটা ইডিকেও জানালাম, কোনো রকম কোনো সদুত্তর ওদের থেকে পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। একেবারে 70% নেতা মন্ত্রী তারা সব জেলে রয়েছেন। তো সামান্য এই যে প্রধান যিনি, তিনি সেই দুর্নীতির পৃষ্ঠপোষক হবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আছে। কারণ এদের এই দুর্নীতির টাকার ভাগ সম্পূর্ণ একেবারে উপর পর্যন্ত। তাদের কারা যুবরাজ আছে, মহারাজ আছে, তাদেরকেও এই কাটমানিটা দিতে হয়। সুতরাং প্রধানরা যাবেন কোথায়? আমরা তো শুনতে পাচ্ছি যে যিনি আজকে লোকসভার টিকিট পেয়েছেন, এখন বর্তমান প্রাক্তন প্রধানের যিনি হাজব্যান্ড, তিনি নাকি টাকা দিয়েও তাকে টিকিট আনতে হয়েছে। সুতরাং এই টাকাগুলো আসবে কোথা থেকে? কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান শিলি হালদার এবং তার স্বামী বাপি হালদার এখন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। উনি এই টাকার তসরুপ করেছেন এবং শিলি হালদার কোনোদিন পঞ্চায়েতের সিটে বসেনি, প্রধান সিটে, ঠিক আছে। এবং 2018 থেকে 23 পর্যন্ত চালিয়েছে। এটা ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে প্রধান ছিলেন, উনি এসসি হয়ে চালিয়ে গেছেন, ঠিক আছে। দুর্নীতি করেছে, প্রচুর টাকার তসরুপ আছে, 75 লক্ষ টাকার মতো তসরুপ। বাপি কি কিছুটা চাপে? গলা শুনে মনে হয়নি। কনফিডেন্ট যুবনেতা, অভিষেক ঘনিষ্ঠ। ডায়মন্ড হারবারে অভিষেক, মথুরাপুরে বাপি। পাশের লোকসভা কেন্দ্রেই সেনাপতি। বাপি কি ডরায়? ফি মরশুমে ট্রলার নিয়ে উত্তাল নদীতে ঝাঁপিয়ে পড়া, জাল ফেলে মাছ ধরে তীরে ফিরে আসা, কিংবা চাষের মরশুমে ধান বীজ রোয়া, ধান ঝাড়াই, এসবেই কেটেছিল শৈশব। পূর্বপুরুষদের এসব কাজ করে জীবন কাটবে হয়তো এমনটাই ভেবে রেখেছিলেন, কিন্তু সব ভাবনাই বদলে গেল একজনকে দেখে। জোড়া ফুলের তরুণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্যাস তাকে দেখেই একেবারে রাজনীতিতে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়া। রাজনীতিতে বাপি হালদারের জন্ম। ভয় পান না, স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত সাপেক্ষ। কলকাতা টিভিকে জানান বাপি। অভিযোগ তো অভিযোগ হয়, নিশ্চিতভাবে তদন্ত হোক, তার প্রমাণ তো হয়ে যাবে। বিজেপির অভ্যেস হচ্ছে মিথ্যা কথা বলা।
2023-এর পঞ্চায়েত ভোটে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রাজনৈতিক রং বদলে যায়। ক্ষমতা দখল করে বিজেপি। বাপি হালদারের স্ত্রী শেলি হেরে যান। পঞ্চায়েত প্রধান হন অনুপ মিস্ত্রি। তারপরেই শেলির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে থাকে। একই জায়গায় একাধিকবার কাজ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। পাশাপাশি পঞ্চায়েত এলাকার বিভিন্ন কাজের জন্য বরাদ্দ অনুমোদন হলেও সেই টাকা খরচ করা হয়নি বলে অভিযোগ। বিডিও এসডিওকে একাধিকবার অভিযোগ জানানো হয়, তারপরেও সুরাহা মেলেনি। দাবি বর্তমান পঞ্চায়েত প্রধানের। অর্থমন্ত্রকেও অভিযোগ জানানো হয়। এরপরেই মামলাকারীকে বারবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই আদালতের দ্বারস্থ হন বর্তমান পঞ্চায়েত প্রধান। সিবিআই ও ইডিকে দিয়ে তদন্তের নির্দেশ চেয়ে মামলা দায়ের আবেদন করেন। অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বাপি বারবার বলছেনও অভিষেকই তার রাজনৈতিক গুরু। তার মোবাইলের ওয়ালপেপারে সবসময় অভিষেকের ছবিই থাকে। মৎস্যজীবী কৃষিজীবী পরিবারের ছেলে হয়েও রাজনীতিতে বাপির সক্রিয় হওয়ার ইতিহাস দীর্ঘ। তৎকালীন বাম শাসনের পতনের দিকটা দেখতে দেখতে বড় হয়েছেন বাপি হালদার। ফলে ডানপন্থী রাজনীতির দিকে ঝোঁক ছিলই। তারপর ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনীতি দেখেছেন। 2001 সাল থেকে একেবারে সক্রিয় রাজনীতিতে যোগ দেন বাপি। সেবার তৃণমূল প্রার্থী সত্যরঞ্জন বাপুলির নির্বাচনী এজেন্ট ছিলেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, রাজনীতিকেই পেশা হিসেবে বেছে নেন। মাঝে অবশ্য ব্যাংকের চাকরিও করেছেন। 2013 সালে প্রথম পঞ্চায়েত ভোটে প্রার্থী হন। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে তিনি জিতলেও ফলাফল অমীমাংসিত হওয়ায় 2 বছর পর বোর্ড গঠন হয়। প্রধান হন বাপি হালদার। বড়সড় দায়িত্ব সেই থেকেই। তারপর এলাকায় দলের যুব সভাপতি হওয়া এবং পরবর্তী পঞ্চায়েত ভোটগুলিতেও জয়। 2023 সালে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হন বাপি। আর 2024 সালে আরও বড় লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দিল্লির লড়াইয়ে মথুরাপুরে তাঁকে জিততেই হবে। আত্মবিশ্বাসী বাপি। প্রত্যেক ব্লক নেতা, প্রত্যেক সভাপতি, 7 বিধানসভার 7 বিধায়ক সবার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। রুটিন মেনে সকাল বিকেল প্রচার। যেখানে যাচ্ছেন জনতার সমর্থন পাচ্ছেন। বাকযুদ্ধে মোদি ও মমতা। লোকসভা ভোটের আবহে তরজার বিষয় বদলে গিয়েছে। রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের দুর্নীতির তদন্তে ইডি, আয়কর, সিবিআই এর ভূমিকা নিয়ে চলছিল দুই তরফের চাপানুত্তর। প্রচারের উত্তাপে শনিবার থেকে আসরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ। রবিবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধের কেন্দ্রবিন্দু এনআইএ, যার পটভূমি 2022 সালে হওয়া ভূপতিনগরের ভয়াবহ বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে অনেকটা সন্দেশখালী মডেলে হামলা গ্রামবাসীদের। হামলা নয়, বরং হামলাকারী এনআইকে রুখেছে গ্রামবাসীরা, দাবি মুখ্যমন্ত্রীর। এই নিয়েই তরজায় এনআইএ। ये लोग चाहे जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप। हमारा अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? নেতা নেত্রীর বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই এনআইএ বিতর্ক। যে ভূপতিনগরের বিস্ফোরণের তদন্তে জাতীয় তদন্ত সংস্থা মাঠে নেমেছিল, সেই মূল ঘটনা থেকে আলো সরে গিয়েছে। ভোটের এমনই মহিমা। আইন শৃঙ্খলা রাজ্যের হাতে। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে রাজ্যের এখতিয়ারে ঢুকে পড়ার অভিযোগ তৃণমূল নেত্রী মমতার নতুন নয়। আর এজেন্সির সাথে সংঘাত বাঁধলেই তো দেশ বিরোধী, সংবিধান বিরোধী বলার রেওয়াজ আমদানি হয়েছে মোদি জমানায়। গত 1 দশকের নিরিখে এটা নতুন নয়।
কিন্তু নির্বাচন কমিশনের আচরণবিধির লাঘুর পরেও এনআইএ সহ কেন্দ্রীয় এজেন্সির এমন দাপাদাপি বাংলায় কিন্তু বিরল, বা বলা চলে এই অষ্টাদশ লোকসভা ভোটের বাজারে এটা একটা নতুন রোগ, যার উপসর্গ এনআইএ। নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকাকালীন রাজ্যে এনআইএর অতি সক্রিয়তার নেপথ্যে রয়েছে তৃণমূলের ভোট ম্যানেজারদের কবজা করা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলেছেন। এনআইএ, সিবিআই বিজেপির ভাই ভাই, গোটা দেশকে জেলখানা বানিয়ে দিয়েছে। তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা রাজ্য পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, इनकम टैक्स ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन। এনআইএর উপর যখন আক্রমণ হয়েছে তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমসিসি চলছে তাদের হাতে, তারা ব্যবস্থা নিক, এটা আপনাদের সামনে আমরা দাবি করছি, প্রেসের কাছেও বলেছি। লিখিত কমপ্লেনও গতকাল অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরিয়া মেল করে পাঠিয়েছেন, নতুন করে কোনো বিষয় নয়। যেহেতু ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় এজেন্সির বেনজির তৎপরতা বৃদ্ধি, তাই তৃণমূল প্রত্যাশিতভাবেই দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরেও কোন অধিকারে এনআইএর এই অতি সক্রিয়তা প্রশ্ন নিয়ে কমিশনের তৃণমূলের প্রতিনিধিরা। আমরা চাই যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা রেসপেক্টফুল ইলেকশন কমিশনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই ইলেকশন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক। এইভাবে বিজেপি যে জমিদারিটা চালাচ্ছে এটা যেন না হয়। বিজেপি যে মনে করছে সব সেন্ট্রাল এজেন্সি সেটার মামার বাড়ির মতো যাকে তাকে দিয়ে যা কিছু হবনবিং করিয়ে চালাতে পারে, এটা যেন বন্ধ হয় ইমিডিয়েট। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সৌজন্যে রাজ্য ও কেন্দ্রের দ্বন্দ্ব গড়িয়েছে দিল্লির নির্বাচন সদন থেকে কলকাতা হাইকোর্টে। ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ স্বয়ং বিচারপতির। আদালতের রক্ষা কবচের সুবাদে পুলিশ অভিযুক্তকে আটকে বাধা পায়। তাতে আগামী ভোট বানচালের আশঙ্কা করছে পুলিশ। আদালতে এমন রিপোর্ট দিয়ে ফ্যাসাতে পড়েছে ভূপতিনগর থানা। 24 ঘন্টার মধ্যে তাকে ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। মোটের ওপর এবার সন্দেশখালী ভোট বাজারে হুশ করে ভেসে উঠল স্মৃতির অতলে তলিয়ে যাওয়া ভূপতিনগর বিস্ফোরণের মামলা। সৌজন্যে মোদি মমতা দ্বৈরথ, আপাতত বাংলার রাজনীতির ভরকেন্দ্র ভূপতিনগর। এখন সময় একটা বিরতির, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ভোটের মুখে ঠাকুরনগরে ঠাকুরবাড়ির দখলদারিকে ঘিরে শুরু হয়েছে পারিবারিক তরজা। সেই তরজায় লেগে গিয়েছে রাজনীতির রং। প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর দুই ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পরিবারের সদস্যরা সংঘাতে জড়িয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে প্রয়াত বীণাপাণির ঘর দখল করে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। রবিবার রাতে তালা ভেঙে সেই ঘরের দখল নিয়েছেন প্রয়াত কপিল কৃষ্ণের ছেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মমতা বালা বলছেন বিজেপির মদতে শান্তনু এসব করছে। পাল্টা শান্তনুর অভিযোগ, তৃণমূলের হারমাদরা আমার ঠাকুমার ঘর দখল করে রেখেছে, নাতি হিসাবে আমারও অধিকার রয়েছে এই ঘরের ওপর। তৃণমূল রবিবার রাতের ওই ঘটনার ভিডিও ভাইরাল করে জানিয়েছে বিজেপি ঘৃণ্য রাজনীতি করছে। সব মিলিয়ে মতুয়াদের নিয়ে রাজনীতি জোর জমে উঠেছে। ঠাকুরবাড়ির এই অভ্যন্তরীণ তরজা অবশ্য নতুন কিছু নয়। বাম জমানার শেষ দিকে বড়মার আশীর্বাদ নিতে উদ্যোগী হন বাম নেতারা। সেই সময়কার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চাল চালেন। অসুস্থ বড়মার দেখভালের দায়িত্ব নিয়ে নেন তিনি। তার মধ্যেই রাজ্যে পালা বদল ঘটে। তৃণমূল একতরফা আধিপত্য স্থাপন করে ঠাকুরবাড়ির ওপর। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর সিপিএম মতুয়াদের থেকে দূরে সরে যায়। তারা যত দূরে সরে তৃণমূল তত ঠাকুরবাড়ির ঘনিষ্ঠ হয়। মুখ্যমন্ত্রী হবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতায়াত বাড়তে থাকে ঠাকুরবাড়িতে। বৃদ্ধা বড়মা যতবার অসুস্থ হয়েছেন ততবারই তার চিকিৎসার ব্যবস্থা করে তৃণমূল।
2019 সালে পরমার মৃত্যুর পর মতুয়াদের নিয়ে রাজনীতি শুরু হয়। সেবারের লোকসভা ভোটে বিজেপি মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে অনেক অ্যাডভান্টেজ পায়। তারপর থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি শুরু হয় মতুয়াদের নিয়ে। কপিল কৃষ্ণের স্ত্রী মমতা বালা তৃণমূলের হয়ে সাংসদও হন। তার আগে শান্তনুর বাবা মঞ্জুল কৃষ্ণ রাজ্য সরকারের মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূল ছাড়েন। 2019-এর লোকসভা ভোটে শান্তনু বনগা কেন্দ্রের বিজেপি সাংসদ হন। তখন থেকেই ঠাকুরবাড়িতে তৃণমূল বিজেপি স্পষ্ট মেরুকরণ ঘটে। গত 5 বছরে মতুয়াদের নিয়ে তৃণমূল এবং বিজেপির টানাপোড়েন ক্রমশই তীব্র হয়। চলে ঠাকুরবাড়ি এবং মতুয়া মহাসংঘের ক্ষমতা দখলের লড়াই। মতুয়া মহাসংঘের সংঘাতিপতি বলে নিজেদের দাবি করেন মমতা বালা এবং শান্তনু। জলগড়ায় আদালত পর্যন্ত দুই শিবিরের লড়াইয়ে চূড়ান্ত পরিণতি দেখা গেল রবিবার রাতে। এতদিন ঠাকুরবাড়িতে বড়মার ঘরে থাকছিলেন মমতা বালা। রবিবার রাতে তালা ভেঙে সেই ঘরেরই দখল নেন দলবল নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু। সেখানে তার বাবাও হাজির ছিলেন। হাতুড়ি শাবল দিয়ে গেটে তালা ভাঙা হয়। স্বয়ং শান্তনু তাতে হাত লাগান। এই ঘটনায় চোটে লাল মমতা বালা। তিনি শান্তনু, তার বাবা সহ 13 জনের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন। মমতা বালা বলেন, অধিকারের নামে আমার ঘর দখল করা হলো গুন্ডাদের নিয়ে।